তাহলে শুরু করা যাক। সবাইকে ব্যাকরণ ক্লাসে স্বাগতম। আমরা আজ ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় সন্ধি। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। যেগুলি নোট করা প্রয়োজন নোট করবে। বই সামনে রাখবে। তৃতীয় পরিচ্ছেদ 16-17 পৃষ্ঠা সন্ধি। আজকের পাঠ শেষে আমরা সন্ধি কি তা বলতে পারবো, সন্ধির প্রকারভেদ বর্ণনা করতে পারবো, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি উদাহরণ সহ বর্ণনা করতে পারবো, সন্ধির প্রয়োজনীয়তা বলতে পারবো। সন্ধি, সন্ধি কি বা সন্ধি বলতে আমরা কি বুঝি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধির বিভিন্ন অর্থ রয়েছে। বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় সন্ধি কথাটা প্রয়োগ হয়ে থাকে। যেমন মিলন অর্থ হয়ে থাকে, সন্ধি বন্ধন অর্থ হয়ে থাকে, একত্রীকরণ অর্থ হয়ে থাকে। বিভিন্ন পক্ষের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার ক্ষেত্রেও সন্ধি ব্যবহার করা হয়। যেমন যুদ্ধবিরতির জন্য বা বিভিন্ন পক্ষের সাথে চুক্তির জন্য, যেমন হুদয়বিয়ার সন্ধি। সন্ধি এক ধরনের চুক্তি, কিছু পক্ষের মধ্যে যদি চুক্তি হয় সেটাকে আমরা সন্ধি বলতে পারি। তো বিভিন্ন অর্থে সন্ধি ব্যবহার হয়। তো এখানে আমরা সন্ধি বলতে যেটাকে বুঝবো, সেখানে আমরা সন্ধি বলতে মিলনকে বুঝি। তাহলে সন্ধি কি বা কাকে বলে? সন্ধি শব্দের অর্থ মিলন, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। বাংলায় সন্ধি প্রধানত দুই প্রকার। বাংলায় সন্ধি কয় প্রকার? দুই প্রকার, প্রধানত দুই প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। বাংলায় সন্ধি হচ্ছে দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। তৎসম শব্দের সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। বাংলায় হচ্ছে সন্ধি দুই প্রকার, আর তৎসম শব্দের সন্ধি হচ্ছে তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এছাড়াও আর এক প্রকার সন্ধি রয়েছে যার নাম নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি। তো নিপাতনে সিদ্ধ সন্ধি এই বিষয়টা আমাদের অষ্টম শ্রেণীতে আলোচ্য বিষয় না, এটা আলোচনায় নাই, আর এটা খুবই সীমিত পর্যায়ের, এজন্য এটার প্রয়োজন মনে হয়নি, এই জন্য অষ্টম শ্রেণীতে তার আলোচনা নাই। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি অবজেক্টিভ প্রশ্ন হয় যে সন্ধি কত প্রকার, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের উত্তর হবে। প্রশ্ন যেরকম হবে উত্তরটা সেরকম বুঝে উত্তর করতে হবে। যদি প্রশ্ন করা হয় বাংলা সন্ধি কত প্রকার, দুই প্রকার। আবার যদি বলি সন্ধি প্রধানত কত প্রকার, সেক্ষেত্রে আমরা দুই প্রকার বলতে পারি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি।
যদি বলা হয় তৎসম শব্দের সন্ধি কত প্রকার, তখন আমরা 3 প্রকার ব্যাখ্যা। যদি বলে সন্ধি মোট কত প্রকার বা কয় ধরনের সন্ধি আছে, তখন আমরা কিন্তু 4 ধরনেরও বলতে পারি। তখন আমরা সন্ধিকে 4 ধরনেরও বলতে পারি, কারণ নিপাতনে সিদ্ধ সন্ধি আছে। কিন্তু যেহেতু তোমাদের বইয়ে এই বিষয়টা আলোচনা নাই, তাহলে তোমরা সন্ধি কত প্রকার বললে তোমরা 3 প্রকার দিতে পারো। 3 প্রকার যেটা, এটাই সঠিক হবে। তবে যদি বলে প্রধানত কয় প্রকার অথবা বাংলা সন্ধি কত প্রকার, সেক্ষেত্রে 2 প্রকার দিতে হবে। বুঝেছো মিমি? মিম, হ্যালো, শুনতে পাচ্ছ? তাহলে সবাই আনমিউট করে কেন রেখেছো? আমি তো মিমকে আনমিউট করছি। আনমিউট করো মিম। তারপর আয়েশা আনমিউট করে দিয়েছি, আনমিউট করো। জি স্যার। তুমি মিউট করবে না, তাহলে আর আনমিউট করতে পারবে না। তো মাঝে মাঝে রেসপন্স করতে হবে, না হলে আমি বুঝবো তোমরা শুনতে পাচ্ছ না। তাহলে যদি প্রশ্ন হয় সন্ধি, বাংলা সন্ধি কত প্রকার, তখন উত্তর করবে 2 প্রকার। যদি বলা হয় তৎসম সন্ধির সন্ধি কত প্রকার, তখন বলবে 3 প্রকার। যদি বলে সন্ধি প্রধানত কত প্রকার, তখন বলবে 2 প্রকার। যদি বলা হয় সন্ধি কয় ধরনের সন্ধি রয়েছে, এরকম যদি প্রশ্ন হয়, তখন আমরা 3 প্রকার বলতে পারি অথবা 4 প্রকার। কিন্তু তোমাদের বইয়ে 4 প্রকার বলতে নিপাতনের সিদ্ধ সন্ধির আলোচনা নাই, এজন্য তোমরা 4 প্রকার বলবা না, তোমরা 3 প্রকারের সীমাবদ্ধ। আলাদাভাবে বললে বাংলা সন্ধি 2 প্রকার বলতে হবে, তৎসম শব্দের সন্ধি 3 প্রকার বলতে হবে। অবজেক্টিভের সময় লক্ষ্য রাখতে হবে প্রশ্নটা কোন ধরনের হয়েছে, সেই অনুসারে উত্তর। সন্ধি কিন্তু 4 প্রকার মোট, কিন্তু অষ্টম শ্রেণী আমাদের বইয়ে 3 প্রকারের আলোচনা আছে, এই জন্য আমরা 4 প্রকার বলবো। জেনে রাখার জন্য বললাম যে নিপাতনে সিদ্ধ সন্ধি নামে এক প্রকার সন্ধি আছে, যেটা তোমাদের পাঠ্য বইয়ে নাই, অতএব আমরা ওইটা নিয়ে আলোচনা করব। এরপর আসো আমরা স্বরসন্ধি কাকে বলে। স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। মিলন কোথায় ঘটবে? যেখানে দুইটা শব্দ দেখবা এক জায়গায় একত্র হয়, একটা শব্দ হয়, ওখানে প্রথম শব্দের শেষে এবং শেষের শব্দের আগে ওখানে মিলনটা ঘটে। আমি দেখাবো সামনে। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে সন্ধির মিলন স্থলে, অর্থাৎ যেখানে মিলিত হবে সেখানে যদি কোনো একটি ধ্বনি ব্যঞ্জন ধ্বনি হয় অথবা উভয় ধ্বনি ব্যঞ্জন ধ্বনি হয়, তাকে ব্যঞ্জন সন্ধি বলে। অর্থাৎ সন্ধিটা দুইটা শব্দ যখন পাশাপাশি বসে মিলন ঘটবে, একত্রিত হবে, তখন সেখানের যে কোনো একটা ধ্বনি যদি ব্যঞ্জন হয় তাহলেই সেটাকে ব্যঞ্জন ধ্বনি বলা হবে। যদি দুইটা ধ্বনিও ব্যঞ্জন হয় তাহলেও ব্যঞ্জন। অর্থাৎ মোট কথা ব্যঞ্জন ধ্বনি থাকলেই সেটা ব্যঞ্জন সন্ধি হবে, ব্যঞ্জন ধ্বনি থাকলেই সেখানে ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে স্বরসন্ধি যেটা, সেখানে সন্ধি হতে হলে উভয়টা স্বরধ্বনি লাগবে। আর ব্যঞ্জন সন্ধি হতে হলে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি থাকলেই ব্যঞ্জন সন্ধি হবে, দুটো থাকলে হবে। এরপর আসে বিসর্গ সন্ধি। বিসর্গ যোগে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। অর্থাৎ কোনো সন্ধি সম্পন্ন করতে হলে, সন্ধি তৈরি করতে হলে, সেক্ষেত্রে যদি বিসর্গ যোগ হয়, বিসর্গ আসে, সেটাকেই আমরা বিসর্গ সন্ধি বলি। সেটা স্বরসন্ধির কোনো ক্ষেত্রে অথবা ব্যঞ্জন সন্ধির কোনো ক্ষেত্রে বিসর্গ যোগ হলে সেটাকেই আমরা বিসর্গ সন্ধি বলি। অর্থাৎ যে সন্ধি গঠন করতে বিসর্গ যোগ হয়, বিসর্গ আসে, সেটাই বিসর্গ সন্ধি। এই জন্য আমরা বলবো বিসর্গ যোগে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি। তাহলে আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই 3 প্রকার সন্ধি আমাদের বইয়ে, পাঠ্য বইয়ে আলোচনা আছে। সে অনুসারে আমরা এই 3টা সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি আলোচনা করব না, তা আমাদের পাঠ্য বইয়ে নাই।
তাহলে স্বরসন্ধির সংজ্ঞাটা কি বা কাকে বলে আমরা কিভাবে বলবো? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধি হবে সন্ধির মিলনের স্থানে, যেখানে মিলন ঘটে সেখানে কোনো একটা ধ্বনি যদি ব্যঞ্জন হয় অথবা উভয় ধ্বনি ব্যঞ্জন হয়, তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আর বিসর্গ সন্ধি হবে যে সন্ধিতে বিসর্গ যোগ হয়, অর্থাৎ বিসর্গ যোগে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। আসো আমরা কিছু উদাহরণ দেখব। আমরা স্বরসন্ধির কিছু উদাহরণ দেখবো এখানে। স্বরসন্ধির কিছু উদাহরণ দেখবো এখানে। আয়শা দেখো, আয়শা সিদ্দিক দেখো, স্যার। যে কথা শোনা যায়? স্যার। দেখো স্বরসন্ধির উদাহরণ এখানে অনেকগুলো উদাহরণ আছে, আমি তোমাদেরকে বলছি কিভাবে এটা স্বরসন্ধি হলো। এখানে আছে রূপালী। রূপালীকে যদি আমরা ভাঙি, রূপা যোগ আলী, অর্থাৎ রূপা যোগ আলী এ দুটো মিলে একত্রে আমরা রূপালী বলে থাকি। এখন দেখো এখানে প্রথমটার শেষে কি আছে? রূপা আ, প্রথমটার শেষে আছে আ, এবং শেষেরটার প্রথমে কি আছে? আ। রূপা যোগ আলী, তাহলে এখানে আ আর এখানেও আ, এখানে আ এখানেও আ, এই এখানেও স্বরবর্ণ এখানেও স্বরবর্ণ, এই দুটি বর্ণ মিলে রূপালী একটা আছে। আ আ দুইটা এর পরিবর্তে রূপালী একটা আছে। তো এখানে কি ঘটলো? স্বরধ্বনি স্বরধ্বনি মিলল, এজন্য এটাকে আমরা বলবো স্বরসন্ধি, এটাকে আমরা বলবো স্বরসন্ধি। ঠিক তেমনি ভাবে মিথ্যুক, মিথ্যা, এখানে আছে আ আর এখানে আছে কি? উ, অর্থাৎ যেখানে আমরা যোগ চিহ্ন, যোগ চিহ্নের বামে এবং ডানে, অর্থাৎ প্রথম শব্দের শেষে এবং শেষ শব্দের আগে, এখানে দেখো উচ্চারণটা কি? আ, মিথ্যা আ মানে স্বরবর্ণ, আর এখানে আছে উ, এটাও স্বরবর্ণ। তাহলে আ এবং উ মিলে এখানে উ হয়েছে, মিথ্যুক। এই আটা বাদ চলে গেছে, তাহলে এখানে দেখা যাচ্ছে মিলন ঘটেছে স্বরবর্ণের সাথে স্বরবর্ণ, তাহলে এটা স্বরধ্বনি। ঠিক তেমনি ভাবে 20 যোগ 1 20, এখানে ই আছে, এই যে রস্বীকার মানে শেষে ই, 20 বলতে শেষে ই উচ্চারণ, আর এখানে আছে এ, তাহলে ই এবং এ, তাহলে এই দুটি কি? স্বরবর্ণ, এই দুটি কি? স্বরবর্ণ, এই জন্য এটা স্বরসন্ধি মিলে কুরিক ই আছে, কুরিক হয়েছে। ইফাত ইসলাম, আনমিউট করো ইফাত ইসলাম। যে ইফাত ইসলাম রেসপন্স করবে মাঝে মধ্যে, তোমাকে আনমিউট করে দিয়েছি। যে 20 যোগ 1 কুরিক, এখানে দেখো 20-র পরে ই শব্দটা আছে, ই বর্ণটা আছে উচ্চারণটা, এবং এখানে প্রথমে এ আছে, তাহলে ই এবং এ মিলে 20 ই আছে, এখানে 20 ই আছে, এ চলে গেছে, অর্থাৎ মিলন হয়ে ই এবং এ মিলন হয়ে ই আছে এবং এ চলে গেছে 20। তাহলে এখানে দেখো মিলনটা কিসের মধ্যে ঘটে? দুটি স্বরধ্বনির মধ্যে মিলন ঘটলো, ই এবং এ দুটি কিন্তু স্বরধ্বনি, তাহলে এই জন্য এটাকে স্বরসন্ধি বলে। এখানে এই জন্য স্বরসন্ধি। দেখো বিদ্যালয়, এখানে আ, বিদ্যার শেষে আছে আ, আলয়ের প্রথমে আছে আ, এটাও স্বরধ্বনি এটাও স্বরধ্বনি, তাহলে এটা স্বরসন্ধির উদাহরণ বিদ্যালয়। আর কটূক্তি, কটুক, এখানে উ আছে এখানে উ আছে, এই যে আমরা রস উ, এটাও কিন্তু রস উ, এটা সংক্ষিপ্ত রূপ, তাহলে এটাও এটাও দুটি উ মিলিত হয়ে এক কটূক্তি উ হয়েছে, তাহলে এখানে স্বরধ্বনি এখানেও স্বরধ্বনি মিলে যে সন্ধি হয়েছে তাকে আমরা কি বলবো? স্বরসন্ধি বলবো। ঠিক তেমনি ভাবে লঘুর্মি, রবীন্দ্র, অধীশ্বর ইত্যাদি, এইগুলি সবগুলি কিসের উদাহরণ? স্বরসন্ধির উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, যখন অবজেক্টিভ প্রশ্ন তৈরি হবে তখন 4টা উত্তর থাকবে, 4টা উত্তর থাকবে, সেখান থেকে তোমাকে প্রশ্নটা হবে কোনটি স্বরসন্ধির উদাহরণ। তো এরকম একটা স্বরসন্ধি সেখানে থাকলো, আর বাকিগুলি থাকলো ব্যঞ্জন সন্ধি অথবা বিসর্গ সন্ধি।
তো আমি এখন সহজেই এটাকে কোনটি স্বরসন্ধি সেটা বের করতে পারবো। কিভাবে বের করব? আমি দেখবো যেমন এখানে রবি, তাহলে তাহলে এই শব্দের শেষে ই আছে, রবি, আর এটার প্রথমে ই আছে, তাহলে দুইটা মানে দুটি ধ্বনি স্বরধ্বনি, অতএব এটা স্বরসন্ধি। তখন আমরা আলাদা করতে পারবো এবং ঠিক চিহ্ন দিতে পারবো কোনটা সঠিক। ঠিক আছে, এরপর আসো ব্যঞ্জন সন্ধির উদাহরণ। ব্যঞ্জন সন্ধির উদাহরণ এখানে আছে। ব্যঞ্জন সন্ধি, এখানে স্বরসন্ধিতে দুটিতে কি লাগবে? স্বরধ্বনি লাগবে, দুটিতেই স্বরধ্বনি লাগবে। আর ব্যঞ্জন সন্ধির যে কোনো একটা ব্যঞ্জন হলেই হবে, দুটি থাকলেও হবে, একটা থাকলেও হবে। এখানে দেখো কথা, এখানে আ কি স্বরধ্বনি, আর স এটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। তাহলে একটা ব্যঞ্জন ধ্বনি আছে, তাহলে এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তরু, এখানে উ আছে, উ স্বরধ্বনি, আর এখানে আছে স, তাহলে এখানে প্রথমে কি ব্যঞ্জন ধ্বনি আছে, এই জন্য এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ, তরুচ্ছায়া। তারপর দিক আর অন্ত, দিক এখানে ক, এটা হচ্ছে দিক, হর্ষ চিহ্ন দেওয়া আছে, তো এখানে ব্যঞ্জন, আর এখানে আছে অ স্বরধ্বনি, তো ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি, তাহলে এখানে কি আছে? দিগন্ত, এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এটা কিসের উদাহরণ? ব্যঞ্জন সন্ধির উদাহরণ। কারণ ব্যঞ্জন সন্ধিতে বলা হয়েছে যদি কোনো একটা মিলনস্থলে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি থাকে সেটাই ব্যঞ্জন সন্ধি। একটা থাকলেও হবে, দুটি থাকলেও হবে। এখানে আছে শর্ট যোগানন, এই শর্ট ব্যঞ্জন ধ্বনি, আ হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জন আর স্বর মিলে ব্যঞ্জন সন্ধির মানে উৎপত্তি হয়েছে, স্বরানন। উচ্চারণ, এখানে চা দুইটাই কি ব্যঞ্জন ধ্বনি, দুইটাই কি ব্যঞ্জন ধ্বনি মিলে ব্যঞ্জন সন্ধি হয়েছে। এখানেও বিপদ জনক, বিপদের দ ব্যঞ্জন আর জ ব্যঞ্জন ইত্যাদি। তাহলে আমরা স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এখন ব্যঞ্জন সন্ধি কোনটি? ব্যঞ্জন সন্ধি এরকম এখান থেকে একটা থাকবে, আর বাকিগুলি ধরো স্বর সন্ধি অথবা বিসর্গ সন্ধি থাকবে। এখান থেকে আমরা ব্যঞ্জন সন্ধিকে বেছে টিক চিহ্ন দেব, কারণ আমাদের অষ্টম শ্রেণীতে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, সেখানে 4টি থেকে একটাকে নির্বাচন করতে হবে। সেজন্য আমাদের এই ব্যাকরণের নিয়মগুলি, বিষয়গুলি জানা দরকার। যদি এইগুলি জানি তাহলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। অনেকের কাছে বাংলা ব্যাকরণের অবজেক্টিভ খুব কঠিন, কারণ বাংলা ব্যাকরণের যে অবজেক্টিভগুলি, নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি কঠিন মনে হয়, কারণ এগুলি প্রায় মানে সেম, অর্থাৎ একটা অন্যটা থেকে তেমন আলাদা মনে হয় না, কাছাকাছি মনে হয়, এই জন্য কঠিন মনে হয়। আর যারা ব্যাকরণ সম্পর্কে ভালো জানে, ব্যাকরণ সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা এটাকে খুবই ইজি, সহজ মনে করবে, কারণ তারা ব্যাকরণ জানে, তারা পার্থক্যটা নির্ণয় করতে পারে সহজ। এজন্য আমাদের অবজেক্টিভ তৈরি করার জন্য এই ব্যাকরণগুলি জানতে হবে। এরপর আসো বিসর্গ সন্ধি। তত যোগ অধিক, ততোধিক, এখানে তত ত এর পরে কি আছে? বিসর্গ আছে। প্রাত আস, বিসর্গ আছে। পুনঃযোগ জন্ম, পুনর্জন্ম, এখানে বিসর্গ আছে। আমরা বিসর্গ সন্ধিকে খুব সহজেই চিনতে পারবো, কারণ এখানে বিসর্গ যোগ থাকে। সন্ধিতে কয় ধরনের মিলন হয়? এই যে মিলনগুলি ঘটলো, এটি কয় ধরনের মিলন ঘটেছে? মিলনগুলি 4 ধরনের মিলন হয়। এখন এখানে অবজেক্টিভ হতে পারে যে সন্ধিতে কয় ধরনের মিলন হয়, তাহলে কি লাগবে আয়শা? লিখবে যে 4 ধরনের, 4। এখন 4 ধরনের মিলন কি কিভাবে হয় আমরা সেটা দেখাবো। কি কিভাবে মিলন ঘটে দেখো। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, অর্থাৎ দুইটা ধ্বনি থাকবে, এই যে যোগ চিহ্নটা আছে তার বামে এবং ডানে দুইটা বর্ণ থাকবে, ধ্বনি থাকবে, সেটা মিলে একটা হবে। এটা হচ্ছে একটা নিয়ম, যে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। এখানে দেখো শ্রী, এখানে ই আছে, দীর্ঘ ই আছে না, এখানেও দীর্ঘ ই আছে,
কিন্তু এখানে আছে কি একটা দীর্ঘ ই আছে। তাহলে দীর্ঘ ই এবং দীর্ঘ ই, এটা হচ্ছে কার চিহ্ন, আর এটা পূর্ণ পূর্ণ স্বরবর্ণ, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত। দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ এই যে দীর্ঘ, মানে দীর্ঘ যে কার চিহ্নটা, তো এই দুটি মিলে একটা হয়েছে। তাহলে এখানে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। তাহলে এই যে সূত্রটা আছে, এই যে নিয়মটা আছে, এটা মানলো এখানে যে দুটি ধ্বনি মিলে একটি হয়েছে। এখানে দীর্ঘ ই দুটি, এখানে আছে একটি, দুটি ধ্বনি মিলে একটি হয়েছে। সন্ধির যে চার ধরনের মিলন হয়, এক ধরনের, এরপর আসো একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি বদলে যায়, যেমন দিক যোগ অন্ত। অ ঠিক আছে, কিন্তু ক গ হয়ে গেছে, দিগন্ত। দিগ এর পরে কিন্তু অ উচ্চারণ হয়, দিগন্ত। অ ঠিকই আছে, দিক যোগ অন্ত, এই অ আছে, এখানে আছে অ, কিন্তু ক নাই, গ হয়ে গেছে, একটি ধ্বনি বদলে গেছে, একটি ধ্বনি বদলে গেল এখানে, তাই না? দিক যোগ অন্ত, দিগন্ত। তাহলে এটা হচ্ছে সন্ধির মিলনের যে নিয়ম বা বৈশিষ্ট্য, তার মধ্যে পড়ে। চার ধরনের মিলন ঘটে, তার মধ্যে দ্বিতীয় হচ্ছে একটি ধ্বনি বদলে যায়। এরপর আসো একটি ধ্বনি লোপ পায়। লোপ পায়, একটি ধ্বনি লোপ পায়। লোপ পায় মানে একটি ধ্বনি চলে যায়, একটা উপস্থিত থাকে আর একটা থাকে না, সেটাকে বলে একটি ধ্বনি লোপ পায়। লোপ পাওয়া মানে এটা এখানে থাকে না, অনুজ্জ, বা এটা সরে যায়, চলে যায়, এটাকে বলে লোপ পাওয়া। এখানে আছে কথা যোগ অমৃত, এখানে আছে কি কথার সাথে আ, কথার পরে কি আ, আর অমৃতের আছে অ। এখন যখন আমরা বর্ণটা হলো, মানে শব্দটা গঠন হলো, তখন আছে কথামৃত। কথামৃত, অ নাই, আ আছে, কথামৃত, কথামৃত। এখানে অ কিন্তু চলে গেছে, একটি ধ্বনি লোপ পেয়েছে, অর্থাৎ এই অটা চলে গেছে, লোপ পেয়েছে। ক্লিয়ার আয়শা? জি স্যার। জি, বুঝতেছো কিনা? জি স্যার। আচ্ছা, এরপর আসো 4 নম্বর। চারটা নিয়ম আছে এই মিলন হওয়ার। আর একটা দেখো, উভয় ধ্বনি বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। উভয় ধ্বনি চলে যাবে, নতুন একটা ধ্বনি হবে। অর্থাৎ যেমন এখানে ও চলে, আ আছে, আর এখানে উভয়টা চলে, নতুন আরেকটা হবে। দেখো নব, 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 বয়ের পর কি অ উচ্চারণ হয় না, অ আছে, আর এখানে আছে কি অ, এখানে অ, এখানে অ, কিন্তু এখানে অ নাই, এখানে অ নাই, অ চলে আ হয়ে গেছে, নবান্ন। নব যোগ অন্ন, নবান্ন, অর্থাৎ নতুন ধ্বনির সৃষ্টি হয়েছে, নতুন ধ্বনির সৃষ্টি হয়েছে। অ দুইটা ছিল, একটাও নাই। এখানে যেমন দুইটা দীর্ঘিকার, দীর্ঘের মানে ছিল, একটা আছে আর একটা চলে গেছে, এখানে কিন্তু তা হয় নাই। অ এখানে অ আছে, এখানে অ আছে, কিন্তু অ চলে গেছে, নতুন আ হয়েছে, নতুন ধ্বনির সৃষ্টি হয়েছে, অ অ মিলে আ হয়েছে। তোমরা নিয়মগুলি যখন দেখবে, তখন এই জিনিসগুলি তোমরা লক্ষ্য করবে যে অ অ মিলে আ হয়, অ আ মিলে আ হয়। ফয়সালা তো পড়বে না। তো উভয় ধ্বনি বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। নব যোগ অন্য, এখানে নবর পর অ আছে এবং এখানে অ আছে, উভয় ধ্বনি মিলে আ হয়েছে। ফারুক সাহেব জি স্যার, গোসাই কবি স্যার, হ্যাঁ ফারুক স্যারের ক্লাস চলছে। জি, তো 8 জন। তাহলে সন্ধির 4 ধরনের মিলন হয়। আমাদের অবজেক্টিভের জন্য এগুলি মনে রাখতে হবে যে সন্ধিতে কয় ধরনের মিলন হয়, 4 ধরনের মিলন হয়। সেই মিলনগুলি আমাদের জানতে হবে, নিয়মগুলি, তাহলে আমরা কখন কোথায় কি বদল হয়েছে আমরা সেটা বলতে পারবো। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, অর্থাৎ এখানে দীর্ঘইকার এবং এখানেও দীর্ঘইকার মিলে দীর্ঘিকার হয়েছে, শ্রী শ্রী যোগী। ঠিক তেমনি ভাবে এখানে দেখো একটি ধ্বনি বদলে যায়, দিক যোগ অন্ত, এখানে অ ঠিক আছে, দিগন্ত, কিন্তু ক পরিবর্তন হয়ে গ হয়েছে, অর্থাৎ ধ্বনি বদলে গেল। তৃতীয় নিয়ম আছে, একটি ধ্বনি লোপ পায়, কথা যোগ অমৃত, কথামৃত। এখানে দেখো লোপ পায় মানে চলে যায়, সরে যায়, একটা থাকে না, অনুচ্চারিত বা মানে উজ্জ থাকে, একটা সরে যায়, অন্য একটা থাকে। কথা এখানে আ আছে এবং অমৃতর অ আছে। তো দেখো এখানে যখন আমরা শব্দটা, নতুন শব্দ হলো কথামৃত, আটা আছে আর অ লোপ পেয়েছে, অ চলে গেছে। আর চতুর্থ নিয়ম আছে, উভয় ধ্বনি বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়।
এখানে নব অ আছে আর অন্য এখানে অ আছে, কিন্তু যখন শব্দটা গঠন হলো তখন নবান্ন, তখন অ নাই, আ হয়ে গেছে, অর্থাৎ উভয় ধ্বনি বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়েছে। ক্লিয়ার আয়শা? জি স্যার। জি। আচ্ছা, এরপর আসো আমরা সামনের দিকে যাই। এখন এই যে ব্যাকরণে সন্ধি প্রয়োগ, আসলে এটার প্রয়োজন কি, সন্ধির দরকার কি, প্রয়োজন কি, এর প্রয়োজনীয়তা কি আছে আমাদের ভাষায় ব্যবহারে? তো অবশ্যই এর প্রয়োজনীয়তা রয়েছে, সে প্রয়োজনগুলি আমরা দেখব। সন্ধির যে প্রয়োজন, কেন আমরা এই সন্ধির প্রয়োগ ঘটাই? সন্ধির ফলে নতুন শব্দের সৃষ্টি হয়, সন্ধির ফলে নতুন শব্দের সৃষ্টি হয়। যেমন আমরা বিদ্যালয় বলে থাকি, বিদ্যালয়, কিন্তু আসলে এটা শব্দটা বিদ্যা এবং আলয়, বিদ্যা এবং আলয় দুটি শব্দ আলাদা, বিদ্যা আলয়, কিন্তু আমরা একত্রে কি করি, বিদ্যালয় বলি। এর দ্বারাই আমরা বুঝি বিদ্যালয়টা আসলে কি, এখানে নতুন শব্দের সৃষ্টি হয়েছে বিদ্যালয়। ঠিক তেমনি ভাবে রবি আর ইন্দ্র, এই দুটি শব্দ মিলিয়ে একটা নতুন শব্দ হয়েছে রবীন্দ্র। তাহলে সন্ধির ফলে কি হয়, নতুন নতুন শব্দের সৃষ্টি হয়, নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ করতে সহজ হয়। আমরা যখন ভাষায় বাক্যে এই শব্দগুলি প্রয়োগ করি তখন এভাবে একত্রে বলতে উচ্চারণ করতে সহজ হয়। আমরা যদি এভাবে বিদ্যা এবং আলয় আলাদাভাবে বলতে যাই, বলতেও ভালো লাগে না এবং উচ্চারণ করতেও কেমন আলাদা আলাদা, বিদ্যা আলয়, কারণ এখানে দুইটা আ আছে, আলাদা আলাদা উচ্চারণ দেখাতে গেলে, বোঝাতে গেলে উচ্চারণে একটু ব্যাঘাত সৃষ্টি হয়, সহজ হয় না। হ্যাঁ, যদি বলি আমরা বিদ্যা আলয় যাই, সেক্ষেত্রে কেমন শোনা যায়। আর যখন এটা একটা শব্দে নতুন শব্দ হলো সন্ধির মাধ্যমে, তখন আমরা বিদ্যালয় খুব সহজেই এবং সুন্দরভাবে উচ্চারণ করতে পারি। তাহলে এক্ষেত্রে সন্ধির প্রয়োজনীয়তা রয়েছে। এরপর দেখো, সন্ধি শব্দকে ধীরলয় থেকে দ্রুত লয়ে পরিণত করে। ধীরলয় থেকে ধীরলয়, অর্থাৎ যদি আমরা এই শব্দগুলিকে সন্ধিজাত শব্দে পরিণত না করতাম, তাহলে এই কথাগুলি বলতে আমাদের লয়টা ধীরলয়, অর্থাৎ আস্তে আস্তে বলতে হতো, দ্রুত গতিতে বলতে পারতাম না। যেমন বিদ্যালয় তাড়াতাড়ি বলতে পারি, বিদ্যা আলয় এটা বলতে লয়টা ধীর হয়ে যায়, স্লো হয়ে যায়। এই জন্য সন্ধির প্রয়োজনীয়তা রয়েছে ভাষায়। এরপর আছে দেখো, ভাষাকে সংক্ষিপ্ত করে ও শ্রুতি মধুর করে। ভাষাকে সংক্ষিপ্ত করে অর্থাৎ ভাষাকে গতিশীলতা নিয়ে আসে সন্ধি, কারণ শব্দে এই অনেক শব্দ আমরা ভাষায় বাক্যে এই শব্দগুলি ব্যবহার করি, যেগুলি সংক্ষিপ্ত, ভাষাকে সংক্ষিপ্ত করে। এবং এটা শ্রুতি মধুর মানে কি, শুনতে ভালো লাগে। শ্রুতি মধুর মানে শুনতে ভালো, অর্থাৎ এই শব্দগুলি যদি আমরা বাক্যে প্রয়োগ করি সন্ধিজাত শব্দ, তাহলে আমাদের ভাষাকে শ্রুতিমধুর করে, শুনতে ভালো লাগে। শ্রুতিমধুর মানে কি, যেটা শুনতে ভালো লাগে সেটাকে বলে শ্রুতিমধুর। তো আমরা সন্ধির প্রয়োজনীয়তা দেখলাম। এরপরে আসো, তোমাদেরকে আমি আনমিউট করে দিচ্ছি, তোমরা সবাই আনমিউট করো, তোমাদেরকে কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করবো এখান থেকে। তোমাদেরকে আনমিউট করে দিয়েছি, তোমরা আনমিউট করে নাও। জি, আয়েশা সিদ্দিকা আনমিউট করো। এস এস নামে কে আছে? সুমাইয়া আক্তার আনমিউট করো, আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। মিমি, জি, রিমি, রিমি, এস কে, এস এস নামে কে আছে? পূর্ণ নাম দিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো তোমাদের। দেখো, যে বলতে পারো সে বলবা। সন্ধি কাকে বলে? বলো, যে কোনো একজন বলবে, অন্যজনে থেমে যাবে। জি, বলো, কে বলতে চাও? স্যার সন্ধি আপনার কি? কোনো কথাই শোনা যায় না। হ্যাঁ বলো, সন্ধি কি বা কাকে বলে? যে কোনো একজনে বলো। স্যার, জি, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। আচ্ছা, অন্যজনে বলো, সন্ধি কত প্রকার ও কি কি? দুই
স্বরসন্ধি ও জি, সন্ধি প্রধানত দুই প্রকার, আর যদি কত প্রকার বলি তোমরা তিন প্রকার বলতে পারো বিসর্গ সন্ধি। আচ্ছা, বিসর্গ সন্ধি কাকে বলে অন্য একজন বলো। বিসর্গ সন্ধি কাকে বলে বলো, কেউ একজন বলো। বিসর্গ সন্ধি হচ্ছে বিসর্গ যোগে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি। ব্যঞ্জন সন্ধি যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। হ্যাঁ, তোমার ব্যঞ্জন স্বর বর্ণ প্রয়োজন নাই, স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি না বলে সহজভাবে বলতে পারো বিসর্গ যোগে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন তত যোগ অধিক, ততোধিক উদাহরণ। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধির সঙ্গে ব্যঞ্জন সন্ধি কিংবা ব্যঞ্জন সন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। একটা আরো ক্লিয়ার ভাবে বলো, আমি বলি। সন্ধির মিলন স্থলে যদি কোনো একটি ধ্বনি ব্যঞ্জন হয় সেটাই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ একটা যদি ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলেই সেটা কি হবে, ব্যঞ্জন সন্ধিতে পরিণত হবে, সেটাই ব্যঞ্জন সন্ধি। আর স্বরসন্ধিতে উভয়টা কি লাগবে, স্বর ধ্বনি লাগবে। আর এখানে একটাও হতে পারে, দুটিও হতে পারে। আমরা বড়ভাবে বলতে পারি যে স্বর ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এটা একটু দীর্ঘ, এই জন্য খুব সহজভাবে আমি লিখেছি, ওখানে বলে দিয়েছি যে সন্ধির মিলনস্থলে যদি একটি ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলে তাকে ব্যঞ্জন ধ্বনি। এখন উভয়টাও ব্যঞ্জন ধ্বনি হতে পারে, তাহলেও সেটা ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, এরপর দেখো কিছু এখানে সন্ধির আমি শব্দ দিয়েছি, এগুলি কিভাবে হবে দেখো। পাচেক, এটাকে আমরা সন্ধি কিভাবে করব? পাচেক, 5 যোগ 1, 5 যোগ 1 পাচেক। কাঁচকলা কিভাবে হবে? কাঁচা যোগ কলা, কাঁচকলা। এরপর আছে বেশ কম, বেশ কম। স্যার পাচেক কি স্যার? পাচেক, 5 যোগ 1 পাচেক। এরপর আছে বেশ কম, বেশি যোগ কম, বেশ কম। এরপর আছে পুরস্কার, এটা বিসর্গ সন্ধি। পুরো যোগ কার, তিরো যোগ কার, নিহ যোগ পাপ, এগুলি বিসর্গ সন্ধি না? আবিহ যোগ কার, অর্থাৎ বিসর্গ যেখানে থাকে সেখানে একটু হয়ের মতো উচ্চারণ হয় না? আবিহ, এভাবে বোঝানোর জন্য নি দিয়ে বিসর্গ, নিষ্পাপ। আবার কিছু কিছু বিসর্গ সন্ধি আছে যেগুলি সন্ধি করার পরেও বিসর্গ থেকে যায়, সন্ধি করার পরেও বিসর্গ থেকে যায়। অন্তঃকরণ, মনকষ্ট, প্রাতকাল। তো আজকের সময় একেবারেই শেষের দিকে আমরা, তোমরা পাঠ্য বইয়ে আরো কিছু উদাহরণ আছে সেগুলি দেখবে। যেহেতু তোমাদের এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন থাকবে, সেহেতু এই বিষয়গুলি আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যদি আমরা পুঙ্খানুভাবে এগুলি না দেখি সুন্দরভাবে, তাহলে দেখা যাবে অবজেক্টিভের সময় আমরা দেখবো যে সবগুলি একই রকম মনে হয়, তখন কিন্তু পার্থক্য আলাদা করতে পারবা না, মানে এটাকে আলাদা করতে পারবা না এবং সঠিক উত্তর বাছাই করতে পারবা না। এই জন্য ব্যাকরণের কিছু নিয়ম আছে, নিয়মগুলোকে তোমরা সুন্দরভাবে দেখবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং বাড়ির কাজ আছে, বাড়ির কাজটা করে রাখবা। এখান থেকে 15টি নৈবেত্তিক প্রশ্ন তৈরি করবে, নৈবেত্তিক প্রশ্ন তৃতীয় পরিচ্ছেদ থেকে। এবং আগামীকাল আমার ক্লাস আছে, পরবর্তী চতুর্থ পরিচ্ছেদ আমরা আলোচনা করব। তো বাড়ির কাজ সন্ধি অধ্যায় থেকে 15টি নৈবেত্তিক প্রশ্ন তৈরি করবে, শুধু উত্তরটা লিখে রাখবে। প্রশ্ন লিখবে, উত্তরটা লিখবে, 4টা দরকার নাই, ঠিক আছে? জি স্যার।